প্রিয় ছাত্র ছাত্রীরা, দেখো, গতদিনে আমাদের আলোচনা হয়েছিল গ্রুপ 15 মৌলসমূহের অক্সাইড পর্যন্ত। আজকে তারপর থেকে আলোচনা হবে গ্রুপ 15 মৌলসমূহের হ্যালাইড, অর্থাৎ হ্যালোজেনের সঙ্গে ওদের কী যৌগ গঠন হয় সেটা। তো মূলত দু ধরনের হ্যালাইড হয়, দু ধরনের হ্যালাইড। একটা হলো ট্রাই হ্যালাইড, ট্রাইহ্যালাইড, যার সাধারণ ফর্মুলা হচ্ছে EX3, তিনটে হ্যালোজেনের সঙ্গে যুক্ত থাকে। আর একটা হলো পেন্টাহ্যালাইড, পেন্টাহ্যালাইড EX5। এর আগের দিনে আমরা জারণ সমযোজ্যতার ক্ষেত্রে আলোচনায় বলেছিলাম যে গ্রুপ 15 মৌলসমূহের দুটো সমযোজ্যতা হয় 3 এবং 5। যাদের ডি অরবিটাল আছে বিশেষ করে তাদের 5 বা 6 পর্যন্ত সমযোজ্যতা হতে পারে, সেই জন্য পেন্টাহ্যালাইড গঠন তাদের হয়। নাইট্রোজেনও হয়তো পেন্টাহ্যালাইড হবে না, কিন্তু বাকি মৌলগুলো হবে। তো প্রথমে আমরা ট্রাইহ্যালাইড নিয়ে আলোচনা করব। ট্রাইহ্যালাইড ট্রাইহ্যালাইড যেটাকে আমরা EX3 বলছি, তিনটে হ্যালোজেনের সঙ্গে যুক্ত। এর গঠনটা কীরকম? হাইড্রাইডের যেমন গঠন ছিল, ট্রাইহ্যালাইডেরও একই গঠন হবে, শুধু ওখানে এক্স এর জায়গায় হাইড্রোজেন ছিল, এখানে এক্স। অর্থাৎ সংকরায়নটা হচ্ছে sp3, লোন পেয়ারের সংখ্যা মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা একটা। তাহলে গঠনটা কিরকম হবে? ই থাকবে মাঝখানে, এদিকে একটা এক্স, এদিকে একটা এক্স, এদিকে একটা এক্স, আর একটা লোন পেয়ার। অর্থাৎ চতুস্থলকীয় গঠনের তিনটে শীর্ষ বরাবর তিনটে এক্স থাকবে, আর একটা শীর্ষ বরাবর একটা লোন পেয়ার থাকবে। এই গঠনটা হবে পিরামিডীয়। তাহলে আমরা EX3 যেটা ট্রাইহ্যালাইড, তার গঠন পেয়ে গেলাম, পিরামিডীয় গঠন। কেন্দ্রীয় পরমাণুর সংকরণ sp3, লোন পেয়ার আছে একটা, আর গঠন হলো পিরামিডীয়। এখন এই যে বন্ড অ্যাঙ্গেল, যেটা বন্ড অ্যাঙ্গেল sp3 হলে 109 ডিগ্রি 28 মিনিট হয়। এবার যেহেতু লোন পেয়ার আছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, 109 থেকে কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি তুলনা করি, নাইট্রোজেন মানে NX3, PX3, ASX3, SBX3 আর BIX3, গ্রুপ 15 মৌলসমূহে যে ট্রাইহ্যালাইড, এদের মধ্যে যদি বন্ড অ্যাঙ্গেলের তুলনা করি, বন্ড অ্যাঙ্গেল বন্ধন কোণ, তাহলে অর্ডারটা কি হবে? গ্রেটার দেন হবে না লেস দেন হবে? হাইড্রাইডের ক্ষেত্রে কি ছিল? গ্রেটার দেন ছিল। এখানে কি হবে? একই জিনিস হবে। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত কমতে থাকবে, বন্ড অ্যাঙ্গেল তত কমতে থাকবে। তো নাইট্রোজেন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বেশি থাকবে, বাকিদের ক্ষেত্রে ধীরে ধীরে কমতে থাকবে।
এটা ভেসপার তত্ত্বের সাহায্যে ভিএস ইপিআর তত্ত্ব দ্রষ্টব্য। ভেসপার তত্ত্বে একটা পয়েন্ট ছিল যে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পেলে বন্ধন কোণ বৃদ্ধি পায়, আর কেন্দ্রীয় পরমাণুর প্রান্তীয় পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পেলে বন্ধন কোণ হ্রাস পায়। তাহলে আমরা গঠন আকৃতি এবং বন্ধনটা বুঝতে পারলাম। আর নেক্সট যেটা আলোচনা হবে সেটা হলো তোমার আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ মানে জলের সঙ্গে বিক্রিয়া। NF3 যেটা, এটা আদ্র বিশ্লেষিত হয় না। NCl3 আদ্র বিশ্লেষিত হয় জলের সঙ্গে বিক্রিয়া করে NH3 আর HOCl তৈরি করে, কিন্তু PCl3 জলের সঙ্গে বিক্রিয়া করে H3PO3 প্লাস HCl তৈরি করে। এখানে বিভিন্ন বিষয়গুলো দেখো। প্রথম কথা, NF3 আদ্র বিশ্লেষিত হয় না কেন? দ্বিতীয় কথা, NCl3 আর PCl3 একই ধরনের মানে ফর্মুলা, কিন্তু আদ্র বিশ্লেষণে প্রোডাক্টটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখানে NH3 হয়েছে, এখানে তো PH3 হওয়ার কথা। এখানে HOCl হয়েছে, এখানেও তো HOCl হওয়ার কথা, এখানে HCl হয়ে গেল। আচ্ছা, এটা জানতে গেলে আমাদের দেখতে হবে যে আদ্র বিশ্লেষণে এই যে জলের সঙ্গে বিক্রিয়া হচ্ছে সেটা কিভাবে হচ্ছে। প্রথমে আমরা দেখো NCl3 এর সঙ্গে বিক্রিয়াটা দেখি। জলের অণু, এই যে বিক্রিয়া হয়, বিক্রিয়া হওয়ার ফলে এখানে প্রথমে যেটা হয়, জল একটা লোন পেয়ার ক্লোরিনকে দান করে। তার ফলে কি দাঁড়াচ্ছে? Cl এর সঙ্গে জলের একটা বন্ধন হল। এটা অসমযোজী বন্ধন, তবে আমরা এটাকে সমযোজী হিসেবে দেখাতে পারি। সেক্ষেত্রে এটা মাইনাস আর অক্সিজেনটা প্লাস, আর নাইট্রোজেনের সঙ্গে এখানে একটা ক্লোরিন আছে। প্রথম ধাপে জল একটা বিক্রিয়া করল, বন্ধন করল, লোন পেয়ারটা দিল ক্লোরিন। এবার দ্বিতীয় ধাপে কি হবে? এখান থেকে তোমার এই বন্ডটা ভেঙে যাবে। এই বন্ডটা ভাঙা মানে নাইট্রোজেনটা মাইনাস হচ্ছে, আর এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে নিউট্রাল হয়ে গেল। আর এইখান থেকে একটা H প্লাস বেরিয়ে গেল। এই H প্লাসটা এখানে গিয়ে জুড়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? নাইট্রোজেনের সঙ্গে দুটো Cl আছে আর একটা H এলো, আর ওদিকে এই বন্ড ভেঙে গেল, এই বন্ডটাও ভেঙে গেল, HOCl একটা বেরিয়ে গেল। তাহলে একটা জলের অণু যে যুক্ত হলো তাতে একটা HOCl তৈরি হলো আর একটা এটা তৈরি হলো। পরের জলের অণু যখন আবার একটা যুক্ত হবে তখন এখানে আর একটা Cl চলে গিয়ে আর একটা H আসবে, আর একটা HOCl হবে। আবার একটা যখন জলের অণু যুক্ত হবে, এই Clটাও চলে গিয়ে H আসবে, এখানে আর একটা HOCl হবে। তাহলে তিনটে H হয়ে গেল, অর্থাৎ NH3 হয়ে গেল, তার সঙ্গে আরো দুটো HCl এখানে তৈরি। তারপরে মোট তিনটে HOCl তৈরি, মোট 3 অণু জল যুক্ত হচ্ছে। তাহলে আদ্র বিশ্লেষণ কিভাবে ঘটে আমরা এটা মেকানিজমটা দেখতে পেলাম। এখন NF3 কেন আদ্র বিশ্লেষিত হয় না সেটা এখান থেকে আমি উত্তরটা পেয়ে যাব।
জল যে লোন পেয়ারটা দিল ক্লোরিনকে, ক্লোরিন তো এখানে বন্ধন করেছে, এছাড়াও ক্লোরিনের এখনো 3 জোড়া ইলেকট্রন ছিল, মানে অষ্টক পূর্ণ হয়ে গেছে। তা সত্ত্বেও ইলেকট্রন জোড় নিচ্ছে কি করে? ক্লোরিনের ফাঁকা ডি কক্ষক আছে বলে। সেই ফাঁকা ডি কক্ষকে আরো একটা ইলেকট্রন জোড় নিয়ে যেতে পারে, অষ্টক সম্প্রসারণ করতে পারে। কিন্তু নাইট্রোজেনে এখানে 3টে বন্ড করেছে আর 2টো ইলেকট্রন, মোট 8টা ইলেকট্রন হয়ে গেছে। আর নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, ফলে নাইট্রোজেন কিন্তু অষ্টক সম্প্রসারণ করতে পারে না, ফলে ইলেকট্রন জোড় নাইট্রোজেন নিতে পারছে না। এবার যদি ক্লোরিনের জায়গায় ফ্লুরিন থাকে, ফ্লুরিনের তো ডি অরবিটাল নেই, ফ্লুরিনও অষ্টক সম্প্রসারণ করতে পারে না, তাহলে সেক্ষেত্রে জল ইলেকট্রনটা ফ্লুরিনকেও দিতে পারবে না, নাইট্রোজেনকেও দিতে পারবে না, ফলে তাদের আর্দ্র বিশ্লেষণ হবে না। এই জন্য NH3 আর্দ্র বিশ্লেষিত হচ্ছে না, কারণ নাইট্রোজেন বা ফ্লোরিন কারোরই ডি অরবিটাল নেই। NCl3 হতে পারছে কেন? NCl3-তে নাইট্রোজেনের ডি অরবিটাল নাই থাকুক, কিন্তু ক্লোরিনের আছে, ফলে ক্লোরিন কি করছে? ইলেকট্রনটা নিতে পারছে। তাহলে এটা আর্দ্র বিশ্লেষিত হয় না, এটা হয় কেন? এর উত্তরটা হয়ে গেল। আর NCl3 আর্দ্র বিশ্লেষিত হলে এটা তৈরি হয় কি করে? সেটা আমরা পেয়ে যাবো। এবার প্রশ্ন হচ্ছে, এর আর্দ্র বিশ্লেষণটার প্রোডাক্টটা আলাদা হয়ে যাচ্ছে কি করে, সেটা দেখো। এখানে যখন P থাকছে, তখন এবার কি হচ্ছে দেখো, ফসফরাসেরও ডি অরবিটাল আছে, ক্লোরিনেরও ডি অরবিটাল আছে, তাহলে দুজনেই নিতে পারবে ইলেকট্রন। প্রশ্ন হচ্ছে কাকে দেবে? যার সঙ্গে বন্ডের স্ট্রেংথ বেশি হবে, বন্ধনটা যার সঙ্গে শক্তিশালী হবে, তাকে ইলেকট্রনটা দেবে। তো দেখা গেছে যেটা ফসফরাসের সঙ্গে অক্সিজেনের বন্ধনের শক্তি বেশি, তার তুলনায় ক্লোরিনের সঙ্গে অক্সিজেনের বন্ধনের তুলনায় ফসফরাসের সঙ্গে অক্সিজেনের বন্ধন শক্তিটা বেশি। ফলে এখন ইলেকট্রন জোড়টা ক্লোরিনকে না দিয়ে ফসফরাসকে দেয়। তার ফলে কি হলো? এখানে ফসফরাস, ক্লোরিন আছে একটা, আর এইখানে জলের সঙ্গে বন্ধন তৈরি হবে, ফসফরাস মাইনাস আর অক্সিজেন প্লাস। এইবার সেকেন্ড স্টেপে কি হয়? সেকেন্ড স্টেপে একটা ক্লোরিন চলে যাচ্ছে, Cl মাইনাস চলে যাচ্ছে, আর এইখান থেকে একটা H প্লাস চলে যাচ্ছে। তাহলে Cl মাইনাস হিসেবে চলে গেল, ইলেকট্রনটা নিয়ে চলে গেল বন্ধন ইলেকট্রন, তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল আর প্লাস হলো মানে নিউট্রাল হয়ে গেল, ফসফরাস নিউট্রাল হয়ে গেল। এখানে Cl, এখানে Cl, দুটো Cl, আর ক্লোরিন একটা বেরিয়ে গেছে, ফসফরাস নিউট্রাল হয়ে গেছে। আর এই বন্ডটা আছে, আবার এই দিক থেকে দেখো, এই বন্ডটার ইলেকট্রনটা যদি অক্সিজেন নিয়ে নেয়, তাহলে অক্সিজেন নিউট্রাল হয়ে গেল, হাইড্রোজেন প্লাস হিসেবে বেরিয়ে গেল, তাহলে এখানে OH পড়ে থাকে। আর এই যে H প্লাস বেরোচ্ছে, যে Cl মাইনাস, এরা দুজন মিলে এই Clটা তৈরি করে। তাহলে একটা জলের অণু যুক্ত হওয়ার ফলে ফসফরাসের সঙ্গে একটা OH চলে এলো আর একটা HCl তৈরি হলো। আবার একটা যখন জলের অণু যুক্ত হবে, একটা Cl বেরিয়ে গিয়ে আর একটা OH আসবে, আবার একটা জলের আর একটা HCl হবে, আর একটা জলের অণু যখন যুক্ত হবে, তখন আরও একটা OH, মানে 3টে হাইড্রোজেন, ফসফরাস আর 3টে অক্সিজেন যুক্ত হয়ে গেল, দুটো জলের অণু যুক্ত হবে, আর তার সঙ্গে আরো দুটো HCl। তাহলে PCl3-র সঙ্গে আর্দ্র বিশ্লেষণ একই নিয়মে ঘটছে, জল লোন পেয়ার দিচ্ছে, কিন্তু NCl3-তে জল লোন পেয়ার দিয়েছিল কাকে? ক্লোরিনকে, তার ফলে এই প্রোডাক্ট হয়েছিল। আর PCl3-তে জল লোন পেয়ারটা দিচ্ছে ফসফরাসকে, তার ফলে প্রোডাক্টটা আলাদা হয়ে যাচ্ছে। এই জন্যই দুজনের ফর্মুলাটা একই হয়তো,
কিন্তু আর্দ্র বিশ্লেষণে তাদের প্রোডাক্ট কী হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমার দুটো কোশ্চেন এইরকম যে NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু NCl3 হয়, কেন, ব্যাখ্যা করো। বা NCl3 আর PCl3 আর্দ্র বিশ্লেষণ আলাদাভাবে ঘটে কেন, আলাদা প্রোডাক্ট পাই কেন, এই কোশ্চেনটা এখান থেকে করতে হবে। এখন আর্দ্র বিশ্লেষণ এরা যে হয় ট্রাই হ্যালাইডগুলো, এদের সাবলীলতার ক্রমটা কী হবে? আর্দ্র বিশ্লেষণের সাবলীলতার ক্রম, অর্থাৎ কত সহজে আর্দ্র বিশ্লেষিত হতে পারে। আমরা যদি NCl3, PCl3, ASCl3, SbCl3 আর BiCl3 পাঁচটা হ্যালাইডের সঙ্গে তুলনা করি, তাহলে আর্দ্র বিশ্লেষণ সবচেয়ে দ্রুত বা সহজ কার জন্য? সেটা হচ্ছে তোমার অর্ডারটা হবে বেটার। কারণটা কি? কারণটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেন গ্রেটার দেন ফসফরাস গ্রেটার দেন আর্সেনিক গ্রেটার দেন অ্যান্টিমনি গ্রেটার দেন বিসমাথ। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে, ইলেকট্রন ডোনেশনটা, জলের পক্ষ থেকে ইলেকট্রন ডোনেশনটা সহজ হয়ে যাবে। আর যত কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কমবে, ইলেকট্রন গ্রহণ করাটা তত অসুবিধাজনক হয়ে যাবে। এটা হলো আর্দ্র বিশ্লেষণের সাবলীলতার ক্রম। আচ্ছা, এখন লুইস অ্যাসিডিটি। এই যে ট্রাইহ্যালাইডগুলো, এরা লুইস অ্যাসিড হতে পারে, অর্থাৎ EX3 ইলেকট্রন জোড় নিতে পারে, তবে নাইট্রোজেন নিতে পারবে না। NX3 লুইস অ্যাসিড হিসাবে আচরণ করতে পারে না। কেন পারে না? লুইস অ্যাসিডিটি মানেই হচ্ছে ইলেকট্রন পেয়ার গ্রহণ করতে হবে এবং কেন্দ্রীয় পরমাণু গ্রহণ করবে সেটা। যেহেতু নাইট্রোজেনের অষ্টক পূর্ণ হয়ে গেছে এবং এর ভেকেন্ট ডি অরবিটাল নেই, ফলে অন্য কারো থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে গ্রহণ করতে পারবে না। তার ফলে NF3 বলো, NCl3 বলো, NBr3, NI3, নাইট্রোজেন যে চারটে হ্যালাইড হয়, ট্রাইহ্যালাইড, এরা কেউই লুইস অ্যাসিড হিসেবে আচরণ করতে পারবে না। কিন্তু অন্যান্য যে হ্যালাইড, অন্যান্য হ্যালাইডগুলি লুইস অ্যাসিড হতে পারে। কারণটা খুব স্পষ্ট, যেহেতু তাদের ফাঁকা ডি কক্ষক আছে, তারা ইলেকট্রন জোড় নিতে পারবে, ফলে তারা লুইস অ্যাসিড হিসেবে আচরণ করতে পারবে। যেমন ধরো তোমার SbCl3 ট্রাইহ্যালাইড, এ কি করতে পারে? দুটো Cl- এর থেকে ইলেকট্রন জোড় নিয়ে SbCl5 2- হতে পারে। Cl- এর লোন পেয়ার আছে,
এসবিকে দিল, দুটো সিএল থেকে লোন পেয়ার নিয়ে লুইস অ্যাসিডিটি দেখাতে পারে। তো তাহলে লুইস অ্যাসিড হিসেবে এদের আচরণ আমরা পেলাম। এখানে এই প্রশ্নটা বিশেষ করে দিতে পারে, নাইট্রোজেনের হ্যালাইডগুলো লুইস অ্যাসিড হিসেবে আচরণ করতে পারে না কেন? আর বাকি যারা পারে, ধরো PCl3, লুইস অ্যাসিডের ক্রম যদি আমরা করি, PCl3, ACl3, SbCl3, বিসমাত্রা যেহেতু ধাতু, ওর তড়িৎঋণাত্মকতা খুব কম, ও ইলেকট্রন নিতেই চায় না, সেই জন্য ওর ক্ষেত্রেও লুইস অ্যাসিড হিসেবে আচরণ করতে পারে না। যদিও বিসমাতের ফাঁকা ডি আছে, কিন্তু যেহেতু ও ধাতু, ওর তড়িৎঋণাত্মকতা কম, ও নিতে চায় না। এই আর নাইট্রোজেনের তো হয় না বললাম। বাকি এই যে তিনজন লুইস অ্যাসিড হতে পারে, এদের ক্রমটা কী হবে? সেক্ষেত্রে হবে লেস দ্যান। কারণটা কি? কারণটা হচ্ছে আকার বৃদ্ধি। ফসফরাস লেস দ্যান আর্সেনিক বৃদ্ধি। অর্থাৎ লুইস অ্যাসিড হিসেবে আচরণ মানেই তারা তো বন্ড করবে। যেমন আমি একটা উদাহরণ দেখলাম, এখন এর সঙ্গে 3টে বন্ড আছে, আরও 2টো বন্ড হবে। তো এই যে বন্ড করবে, বন্ড করতে গেলে জায়গা চাই তো। ফসফরাসের আকার ছোট, একে ঘিরে অন্যান্য আবার যে গ্রুপ আসবে সেখানে জায়গার অভাব করবে, এটাকে বলে স্টেরিক বাধা। সেজন্য খুব একটা প্রবণতা নেই, করতে পারে কিন্তু এদের তুলনায় অত সহজে করতে পারে না। তাহলে এটা লুইস অ্যাসিডের ক্রম। এবার লুইস ক্ষারক, ইলেকট্রন জোট নেওয়া যেমন লুইস অ্যাসিডিটি, ইলেকট্রন জোট দান করা হচ্ছে লুইস ক্ষারক। এক্ষেত্রে NX3 লুইস ক্ষারক হতে পারে। NX3 লুইস অ্যাসিড হতে পারেনি, যেহেতু ইলেকট্রন জোট গ্রহণ করতে পারে, কিন্তু এদের তো লোন পেয়ার আছে, এটা তো দিতে পারে, তাহলে এরা লুইস ক্ষারক হতে পারে। এবং যদি আমরা ক্রম নির্ণয় করি, ধরো NF3, NCl3, NBr3, না ভুল বললাম, যদি আমরা হ্যাঁ ঠিক আছে, NF3, NCl3, NBr3, Ni3, নাইট্রোজেনের যে 4টে হ্যালাইড হয়, সেই 4টে হ্যালাইডের যদি আমরা লুইস ক্ষারক হিসেবে অর্ডার বের করি, তাহলে কি হবে? সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, নাইট্রোজেন যে ইলেকট্রনটা দান করবে, ধরো এখানে X আছে, লোন পেয়ারটা দান করবে। এখন X যদি ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, তাহলে নাইট্রোজেনের পক্ষে এই লোন পেয়ারটা দান করা অসুবিধা হবে। তো এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ইলেকট্রন টেনে নেওয়ার প্রভাব বা তড়িৎঋণাত্মকতা সবচেয়ে কার বেশি? ফ্লুরিনের বেশি। তাহলে ফ্লুরিন যদি টেনে নেয়, তাহলে নাইট্রোজেন কিন্তু লোন পেয়ার সহজে দিতে চাইবে না। তার মানে এর ক্ষারধর্ম সবচেয়ে কমে যাবে। তাহলে যত আমরা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের দিকে যাব, তড়িৎঋণাত্মকতা কমে যাচ্ছে, তার ফলে লোন পেয়ার দান করাটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে কারণটা কি? কারণটা হলো তড়িৎঋণাত্মকতা হ্রাস, F greater than Cl greater than Br greater than I। তো তাহলে
ট্রাইহ্যালাইড সম্পর্কে কয়েকটা বিষয় আমাদের করতে হবে। একটা হচ্ছে তাদের গঠন, 2 নম্বর আর্দ্র বিশ্লেষণটা খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বর লুইস অ্যাসিডিটি, আর 4 নম্বর লুইস ক্ষারকীয়তা। ট্রাইহ্যালাইড হয়ে গেল, এবারে হচ্ছে পেন্টাহ্যালাইড। EX5 পেন্টাহ্যালাইড। আগেই বলা হয়েছে যে নাইট্রোজেনের কিন্তু পেন্টাহ্যালাইড হয় না, কারণ নাইট্রোজেনের ডি অরবিটাল নেই বলে ওর সমযোজ্যতা 3-এর বেশি হয় না। নাইট্রোজেন বাদ দিয়ে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের হবে। তাও বিসমাথের একমাত্র BiF5 আছে, আর অন্য কিছু নেই। কারণ বলা হয়েছিল যে বিসমাথের +5 অবস্থার স্থায়িত্ব খুব কম, একমাত্র ফ্লোরিনের জারণ ধর্ম অনেক বেশি বলে বিসমাথকে +5-এ জারিত করতে পারে। অন্যান্য হ্যালোজেনগুলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সেটা পারে না, বা অক্সিজেনও পারে না। তাহলে পেন্টাহ্যালাইড এদের হচ্ছে। গঠনটা কীরকম হবে? গঠন আমরা যদি সংকরায়ন বলি, তাহলে সংকরায়নটা হবে sp3d। সংকরায়ন যেভাবে বের করে H দিয়ে বের করে নেবে, 12 × V + X - C প্লাস 12 × V মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বাইরের পক্ষে কটা ইলেকট্রন, তো গ্রুপ 15 মৌলের সব 5টা করে ইলেকট্রন আছে। X মানে যুক্ত একযোজি, তো হ্যালোজেনগুলো সব একযোজি হয়, 5টা যুক্ত আছে। ক্যাটায়নের আধান 0, অ্যানায়নের আধান 0, তার মানে 10-এর 2 5 হল। 5 হওয়া মানেই sp3 হয়ে গেল। এবার লোন পেয়ার কটা আছে? লোন পেয়ারের ফর্মুলা কি? L সমান H - X - D। H যদি 5 হয়, X ও 5 আর D 0, তাহলে 0, কোনো লোন পেয়ার নেই। তাহলে 5টাই এখানে বন্ড পেয়ার। তো আমরা sp3d সংকরায়ন হলে তার যে এটা পায় গঠনটা, এটা 5টাই যদি বন্ড পেয়ার, সেক্ষেত্রে বন্ধনটা এরকম, এখানে একটা X, এখানে একটা X, এখানে একটা X, একটা X। এই গঠনটাকে আমরা বলি ট্রাইগোনাল বাই পিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠন। এখন এই গঠনটার বিশেষত্ব হচ্ছে এখানে যে 5টা বন্ড আছে, 5টা বন্ড কিন্তু সমান নয়। এই যে 3টে বন্ড ত্রিভুজের 3টে শীর্ষ বরাবর আছে, এগুলোকে বলা হয়, ই দিয়ে লিখছি, ইকুয়াটোরিয়াল। ই মানে ইকুয়াটোরিয়াল, বাংলায় বলা হচ্ছে নিরক্ষীয়, নিরক্ষীয় বন্ধন। আর এই দুটো বন্ধন হলো এ মানে অ্যাক্সিয়াল, অক্ষীয়। তো 3টে নিরক্ষীয় বন্ধন আর 2টো অক্ষীয় বন্ধন আছে। তো নিরক্ষীয় বন্ধন আর অক্ষীয় বন্ধন কিন্তু সমান নয়। নিরক্ষীয় বন্ধনের দৈর্ঘ্য কম আর অক্ষীয় বন্ধনের দৈর্ঘ্য বেশি। তাহলে বন্ধন দৈর্ঘ্য যদি আমরা বিচার করি, অ্যাক্সিয়াল ইজ গ্রেটার দ্যান ইকুয়াটোরিয়াল। কেন? কারণটা কি? বিকর্ষণ। ভেস্পার তত্ত্বে বলা হয়েছিল যে বন্ধন জোড়ের সঙ্গে বন্ধন জোড়ের বিকর্ষণ হয়। তো অ্যাক্সিয়াল বন্ধন যেটা আছে, এটা এইভাবে আছে,
তার সঙ্গে এই যে তিনটে বন্ধনের 90 ডিগ্রিতে আছে, তাহলে এখানে তিনটে 90 ডিগ্রির বিকর্ষণ হচ্ছে। আর এই বন্ধনটার সঙ্গে এই বন্ধন যে কোণ করে আছে, বা এই নিরক্ষীয় বন্ধন যে কোনো একটা ধরো, এর সঙ্গে এইটা 90 ডিগ্রি আছে একটা, আর নিচের একটা 90 ডিগ্রি আছে, দুটো 90 ডিগ্রি, কিন্তু এর সঙ্গে তিনটে 90 ডিগ্রি আছে, অর্থাৎ বিকর্ষণ এখানে বেশি। অ্যাক্সিয়াল বন্ধনগুলো বেশি বিকর্ষণ অনুভব করায় বন্ধন দৈর্ঘ্যটা একটু বেড়ে যাচ্ছে, তার ফলে এই বন্ধন দুটো দুর্বল হয়। আমরা দেখেছি PCl3 কে যখন তাপ দেওয়া হয় তখন এটা ভেঙে, PCl5 কে যখন তাপ দেওয়া হয় এটা ভেঙে গিয়ে PCl3 প্লাস Cl2, অর্থাৎ এই যে দুটো Cl বন্ধন, এই দুটো Cl বন্ধন দৈর্ঘ্য বেশি বলে দুর্বল, এই দুটো ভেঙে গিয়ে Cl2 আলাদা হয়ে যায়, আর এই তিনটে বন্ধন থেকে যায় PCl3। তাহলে এবং এই কারণে PCl5 কে বলা হয় ভালো ক্লোরিনেটিং বিকারক, অর্থাৎ এর ক্লোরিন দিতে পারে সহজে, সেই জন্য ক্লোরিনেটিং বিকারক। তাহলে এই যে গঠনটা, এই গঠনটা কিন্তু সুষম গঠন নয়, মানে প্রতিসম নয়। সব কটা বন্ধন যদি একই হয়ে যেত তাহলে প্রতিসম, এবং সেটা খুব স্থায়ী হতো। তো এই অস্থায়ী গঠনের জন্য PCl5 কঠিন অবস্থায় কি করে, কঠিন অবস্থায় PCl4 প্লাস আর PCl6 মাইনাস হয়ে যায়, অর্থাৎ দুটো করে PCl5 একে অপরের সঙ্গে ক্লোরিন নেওয়া দেওয়া করে নেয়। একজন একটা ক্লোরিন ছেড়ে দেয়, একজন একটা নিয়ে নেয়। যে ছেড়ে দেয় সে PCl4 প্লাস হয়, আর যে নিয়ে নেয় সে PCl6 মাইনাস হয়ে গিয়ে আয়নীয় আকারে চলে আসে। এই PCl4 গঠনটা কিন্তু প্রতিসম, চারটে বন্ধন সমান, আর এইটাও প্রতিসম গঠন, 6টা বন্ধন সমান। আবার PBr5 সে কি করে, PBr4 প্লাস আর Br মাইনাস, এও চতুস্তলকীয় গঠনে চলে আসে, যেটা প্রতিসম গঠন। এর ক্ষেত্রে 6 হয় না এই কারণেই, কারণ ব্রোমিনের আকার বেড়ে যাচ্ছে, ফসফরাস ছোট, ফসফরাসকে ঘিরে 6টা ব্রোমিন থাকা মুশকিল, জায়গার অভাব। একই রকমভাবে Pi5 সেও Pi4 প্লাস আর I মাইনাস এই হিসেবে থাকে। তাহলে এগুলো গঠনগুলো, অর্থাৎ ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠনটা অপ্রতিসম, বন্ধনগুলো সমান নয় বলেই এই ঘটনাটা ঘটছে। তাহলে পেন্টাহ্যালাইডের গঠন হয়ে গেল। এবার আমরা আর্দ্র বিশ্লেষণটা দেখব। আর্দ্র বিশ্লেষণ এখানে শুধুমাত্র আমরা PCl5 এর দেখব, PCl5 প্লাস জল, শুধু বিক্রিয়াটা দরকার আমাদের, H3PO4 প্লাস HCl। হয় ওই একই নিয়মে হয় আর্দ্র বিশ্লেষণ, জল থেকে লোন পেয়ার নেয়, যেহেতু ফসফরাসের ডি অরবিটাল আছে, জল থেকে লোন পেয়ার নিয়ে হবে। আর এও লুইস অ্যাসিড হতে পারে, লুইস অ্যাসিডিট। PCl5 আরও একটা Cl মাইনাস নিয়ে PCl6 মাইনাস হতে পারে, অর্থাৎ ক্লোরিন থেকে লোন পেয়ার নিল, ইলেকট্রন যোগ নিল, ফসফরাস নিল, তার ফলে লুইস অ্যাসিড হয়ে গেল। তাহলে এরা লুইস অ্যাসিড হতে পারে। তাহলে গ্রুপ 15 মৌলসমূহের যে হ্যালাইড দু রকমের হয়, একটা ট্রাইহ্যালাইড এবং একটা পেন্টাহ্যালাইড আমরা আলোচনা করলাম।
তো তাহলে গ্রুপ 15 মৌলসমূহের যে আলোচনা চলছে সেখানে আমরা কি করলাম এ পর্যন্ত? তাদের মৌল হিসেবে বিভিন্ন ধর্মের প্রবণতা, তাদের হাইড্রাইড যৌগের বিভিন্ন ধর্মের প্রবণতা, অক্সাইড যৌগের ধর্মের প্রবণতা এবং হ্যালাইড যৌগের ধর্মের প্রবণতা আমরা পড়লাম। তো এইগুলো পড়তে গিয়ে আমাদের অনেক ক্ষেত্রেই যেটা দেখা গেল, নাইট্রোজেনে কিছু অস্বাভাবিক বা ব্যতিক্রমী আচরণ আছে। নাইট্রোজেন হচ্ছে এই গ্রুপের প্রথম মৌল। নাইট্রোজেন বেশ কিছু ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ করছে। তো সে অস্বাভাবিক আচরণের কারণ কি? কারণ 1 নম্বর হচ্ছে ক্ষুদ্র আকার। সবার চেয়ে নাইট্রোজেন ছোট, সবচেয়ে উপরে আছে। 2 নম্বর উচ্চ তড়িৎ ঋণাত্মকতা। সবার চেয়ে ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি। 3 নম্বর দ্বি কক্ষকের অনুপস্থিতি। আর 4 নম্বর পি-পাই বন্ধন গঠনের প্রবণতা। এই কারণগুলোর জন্য নাইট্রোজেন কি করছে? অস্বাভাবিক আচরণ করছে। আরো একটা কারণ লেখা যায়, উচ্চ আয়নায়ন এনথ্যালপি। অর্থাৎ নাইট্রোজেন থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া খুব বেশি শক্তির প্রয়োজন। তো যাই হোক, আমরা মোটামুটি প্রথম 4টে পয়েন্ট মূল হিসেবে আমরা ধরতে পারি। তো এই কারণে নাইট্রোজেন অস্বাভাবিক আচরণ করছে। যেমন অস্বাভাবিক আচরণ তোমাদের বইতে লিস্ট করে দেওয়া আছে, দু একটা আমরা জাস্ট আরেকবার রিভাইজ করে নিচ্ছি। যেমন ধরো, অন্যান্য মৌলের যেখানে 2 ধরনের অক্সাইড হয়, ট্রাইঅক্সাইড, পেন্টঅক্সাইড, নাইট্রোজেনের সেখানে আমরা দেখেছি 5 রকমের অক্সাইড: নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড ইত্যাদি। এতগুলো অক্সাইড গঠন কারণ হচ্ছে এই পি-পাই বন্ধনটা ভালো হয়, পাই বন্ধন গঠন করতে পারে অক্সিজেন। অন্যান্যরা অত ভালো পারে না। আবার ফসফরাসের ক্ষেত্রে যেখানে PCl5 হয় কিন্তু নাইট্রোজেনের NCl5 হয় না, সেখানে কারণ হিসেবে আমরা বলেছি ডি কক্ষক নেই। ডি কক্ষক না থাকার কারণে নাইট্রোজেন 5 যোজ্যতা দেখাতে পারে না, কিন্তু ফসফরাস ও অন্যান্যরা পারে। আবার আমরা আর্দ্র বিশ্লেষণে দেখলাম NF3 হয় না। আর্দ্র বিশ্লেষণ নাইট্রোজেনের ফ্লোরাইড NF3 হয় না, কিন্তু ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এদের যে সমস্ত হ্যালাইডগুলো আছে তাদের সবারই আর্দ্র বিশ্লেষণ হয়। আবার হাইড্রাইডের ক্ষেত্রে আমরা দেখেছি নাইট্রোজেনের যে হাইড্রাইড অ্যামোনিয়া, সে একমাত্র হাইড্রোজেন বন্ধন করতে পারে, বাকি কেউ পারে না। নাইট্রোজেনের সমযোজ্যতা 5-এর বেশি হয় না, 3-এর বেশি হয় না, বা 4 হতে পারে ম্যাক্সিমাম, সেটা আমরা পড়েছি। তো এই যে বিভিন্ন ধর্মগুলো আছে, এগুলো বইতে লিস্ট করে দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। 3-4টে ধর্ম, অস্বাভাবিক ধর্ম করে রাখবে হেডিংগুলো। আর সেখান থেকে আবার কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে। যেমন একটা বলছি যে NCl5 হয় না কিন্তু PCl5 হয় কেন? এটা হয় না কিন্তু এটা হয়, তারপরে ডি অরবিটাল দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে। বা নাইট্রোজেনের +1 থেকে +5 পর্যন্ত সমস্ত জারণ সংখ্যার অক্সাইড পাওয়া যায় কেন?
এগুলো তাহলে আলাদা করে ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা সহ বইতে দেওয়া আছে। তাহলে নাইট্রোজেন অস্বাভাবিক আচরণ হয়ে গেল। এবারে আমরা নাইট্রোজেন সম্পর্কে পড়ব। নাইট্রোজেন কিভাবে প্রস্তুত করা হয় বা তার ধর্ম কি। নাইট্রোজেনকে আমরা সাধারণ নাম নাইট্রোজেন বলি, তবে ইউপ্যাক নাম কিন্তু ডাই নাইট্রোজেন, দুটো এন আছে বলে ডাই নাইট্রোজেন। আচ্ছা, এর প্রস্তুতি একটা হচ্ছে NH4NO2 অ্যামোনিয়াম নাইট্রাইটকে তাপ দিলে নাইট্রোজেন পাওয়া যায়। কিন্তু পরীক্ষাগারে আমরা অ্যামোনিয়াম নাইট্রাইট থেকে সরাসরি তাপ দিয়ে নাইট্রোজেন তৈরি করি না। তার বদলে কি করি, NaCl আর NH4Cl আর NaNO2 এই দুটো নিই, এই দুটোর বিক্রিয়া ঘটিয়ে প্রথমে NH4NO2 তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে NH4NO2 ভেঙে গিয়ে এটা। কারণ কি? কারণ হচ্ছে দেখো, NH4NO2 হচ্ছে কঠিন পদার্থ, সলিড, আর সে বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রোজেন গ্যাসীয় পদার্থ, আর এটাও জলীয় বাষ্প হিসেবে গ্যাসীয় পদার্থ। তাহলে একটা কঠিন ভেঙে গিয়ে দুটোই গ্যাসীয় পদার্থ তৈরি হচ্ছে। তাহলে আমি যদি একটা পাত্রে বা টেস্ট টিউবে এরকম ধরো, এখানে কিছু অ্যামোনিয়াম নাইট্রেট নিলাম, নিয়ে এবার একে তাপ দিচ্ছি, তাহলে এটা তো পুরো বিয়োজিত হয়ে যাচ্ছে, সলিডটা পুরো ভেঙে গিয়ে পুরো গ্যাস হয়ে গেল এখানে। এই গ্যাসটা ছোট মুখ দিয়ে বেরোতে পারবে না সহজে, তখন বাস্ট করবে, একটা দুর্ঘটনা ঘটে যাবে। সেই জন্য সরাসরি তাপ দেওয়া হয়। তার বদলে যদি আমরা এই দুটো নিই, তাহলে এরা দুজন বিক্রিয়া করে NH4NO2 তৈরি করলো, অল্প NH4NO2 হলো, সেটা ভেঙে গিয়ে নাইট্রোজেন হলো, বেরিয়ে চলে গেল। একসঙ্গে তো অনেক NH4NO2 তৈরি হচ্ছে না, অল্প অল্প করে তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে। তার ফলে আমরা বিপরিবর্ত প্রক্রিয়া, অর্থাৎ সরাসরি না তাপ দিয়ে বিপরিবর্ত প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা তৈরি করি। এটা 1 নম্বর প্রস্তুতি গেল। 2 নম্বর, NH4(2)Cr2O7 বলে একটা যৌগ আছে, অ্যামোনিয়াম ডাইক্রোমেট। একে তাপ দিলে নাইট্রোজেন Cr2O3 প্লাস জল। এইটা সরাসরি আমরা তাপ দিয়ে দিই, কারণ এখানে এটা কঠিন পদার্থ পড়ে থাকে, আর এই দুটো গ্যাসীয় পদার্থ বেরিয়ে। এটা লাল রঙের একটা পদার্থ, যাকে তাপ দিলে বর্ণহীন গ্যাস বেরিয়ে যায়, আর এটা সবুজ রঙের একটা অবশিষ্ট পড়ে থাকে। 3 নম্বর, অ্যাজাইড কিছু যৌগ আছে, অ্যাজাইড, বেরিয়াম অ্যাজাইড, একে তাপ দিলেও নাইট্রোজেন বেরিয়ে আসে। সোডিয়াম অ্যাজাইড, তাপ দিলে সোডিয়াম প্লাস নাইট্রোজেন, এগুলো অ্যাজাইড যৌগ। বিশুদ্ধ নাইট্রোজেন পাওয়া যায় এখান থেকে। তাহলে আমরা নাইট্রোজেনের প্রস্তুতি একটা থেকে অ্যামোনিয়াম নাইট্রাইট থেকে পেলাম, আর একটা পেলাম অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে, আর একটা পেলাম অ্যাজাইড থেকে। এখন বায়ুতে অনেক নাইট্রোজেন আছে, নাইট্রোজেন হিসেবেই আছে, বায়ু থেকে আমরা নাইট্রোজেন সহজে পেতে পারি না, কারণ পাওয়া যায়, তবে বায়ুকে তরল করতে হয়। বায়ুকে তরল করা খুব কঠিন, একেবারে সেই লিকুইড হিলিয়াম টেম্পারেচার, তরল হিলিয়াম টেম্পারেচার, অনেক কম তাপমাত্রা দিয়ে বায়ুকে তরল করতে হয়। তারপরে বায়ুতে যে সমস্ত গ্যাসগুলো আছে, নাইট্রোজেন, অক্সিজেন, এরা তরল হয়ে যায় সবাই,
তাদের আবার আংশিক পাতন করে নাইট্রোজেন পাওয়া যায়। তাহলে নাইট্রোজেনের প্রস্তুতি আমরা পড়লাম। এবার ধর্ম 1 নম্বর হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। কি কারণ? কারণটা হচ্ছে উচ্চ বন্ধন বিয়োজন শক্তি। নাইট্রোজেনে তো ট্রিপল বন্ড আছে, এই ট্রিপল বন্ডের বন্ধন বিয়োজন শক্তি অনেক বেশি, প্রায় 941 কিলোজুল পার মোল। এই বন্ধন ভেঙে বিক্রিয়া ঘটাতে গেলে অনেক উত্তপ্ত করতে হবে। এই জন্য সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেনের বিক্রিয়া হয় না। যদি হতো বায়ুর নাইট্রোজেন সব বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। তাহলে এই জন্য এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। 2 নম্বর, বিক্রিয়া যেগুলো হয় সব উচ্চ তাপমাত্রায়। আমরা একটা বিক্রিয়া দেখব, তোমার এর সঙ্গে অ্যালুমিনিয়াম L2O3 কোক এবং N2L খুব উচ্চ তাপমাত্রায় হয়। L2O3 plus C plus N2 Ln plus C, অ্যালুমিনিয়াম নাইট্রাইড প্লাস CO, এবং এই ক্ষেত্রে তাপমাত্রা প্রায় তোমার 1273 কেলভিন। 1200। এগুলো কি ঘটে সমীকরণ সহ লেখো। এই অ্যালুমিনিয়াম নাইট্রাইড আবার যদি আমরা জলে আর্দ্র বিশ্লেষণ করি, এখান থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে আর অ্যামোনিয়া, এই বিক্রিয়াটা করতে হবে। 3 নম্বর, বোরনের সঙ্গে বোরন প্লাস নাইট্রোজেন, বোরন নাইট্রাইড, এটা আমরা ক্লাস 11-এ গ্রুপ 13-এ পড়েছি। বোরন নাইট্রাইডকে বলা হয় অজৈব গ্রাফাইট। গ্রাফাইটের সঙ্গে অনেক সাদৃশ্য আছে আকারে, সেজন্য অজৈব গ্রাফাইট বলে। বোরন নাইট্রাইড, বোরন নাইট্রাইড। আর একটা বিক্রিয়া আছে নাইট্রোজেন ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হলো 4 নম্বর, নাইট্রোলিন গঠন। ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেন উচ্চ তাপমাত্রা 1273 কেলভিনে বিক্রিয়া করে NCN বলে একটা যৌগ তৈরি হয়, প্লাস C। এই যৌগটার নাম ক্যালসিয়াম সায়ানামাইড। আর এই দুটোকে একসঙ্গে একত্রে বলে নাইট্রোজেন। ধূসর রঙের মিশ্রণ, ধূসর রঙের মিশ্রণ। তাহলে নাইট্রোলিন কি যদি বলা হয়, নাইট্রোলিন হলো ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর রঙের মিশ্রণ। কিভাবে প্রস্তুত করা হয়? ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে নাইট্রোলিন প্রস্তুত হয়। আচ্ছা, এই নাইট্রোলিনের বিশেষত্বটা কি? ব্যবহার হচ্ছে
সার হিসেবে ব্যবহার। অর্থাৎ আমরা যদি এটাকে জলে মেশাই তাহলে নাইট্রোলিন থেকে অ্যামোনিয়া বা ইউরিয়া তৈরি হয়, যেটা সার, সেজন্য সার হিসেবে ব্যবহার হয়। তাহলে নাইট্রোলিন কি, কিভাবে প্রস্তুত করা হয়, এর ব্যবহার কি, এটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, নাইট্রোজেনের আর একটা বিষয় আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন তো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, আমরা আগেই বলেছি, এবং যে কটা বিক্রিয়া হচ্ছে সব উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া, সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া হয় না। বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে সেটা যদি সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করতো সব শেষ হয়ে যেত, বিক্রিয়া করে না। এদের বিক্রিয়া উচ্চ তাপমাত্রা হয়। এই জন্য যখন বজ্রপাত হয়, মানে বজ্রসহ বৃষ্টি হয়, তখন বায়ুমণ্ডলের নাইট্রোজেন ওই উচ্চ তাপমাত্রাতে বিক্রিয়া করে অক্সিজেনের সঙ্গে নাইট্রিক অক্সাইড হয়, সেখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়, তারপরে অ্যাসিড হয়ে, নাইট্রিক অ্যাসিড হয়ে জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি হয়ে নিচে পড়ে। এটা পরিবেশ রসায়নে পড়েছে। যাই হোক, তারপরে রাসায়নিকভাবে এটা নিষ্ক্রিয়। এখন একটা অবস্থায় নাইট্রোজেন খুব সক্রিয় হয়ে যায়, তখন একে বলে সক্রিয় নাইট্রোজেন, অ্যাক্টিভ নাইট্রোজেন। কখন নাইট্রোজেন, অশুদ্ধ নাইট্রোজেন, মানে এর মধ্যে যদি কিছু অশুদ্ধি থাকে, সেই নাইট্রোজেনকে যদি আমরা নিম্নচাপে তড়িৎ মোক্ষণ করি, তড়িৎ মোক্ষণ মানে এটা নলে নাইট্রোজেন নেওয়া হবে, নাইট্রোজেন গ্যাস, এরকম নলে নেওয়া হবে নাইট্রোজেন গ্যাস, এদিকে একটা তড়িৎদ্বার, এদিকে একটা তড়িৎদ্বার, এটাকে হাই ভোল্টেজে যুক্ত করে দেওয়া হবে। তখন কি হবে? তড়িৎ মোক্ষণ হবে। এই যে নাইট্রোজেন গ্যাস যেটা নেওয়া হয়েছে, এই নাইট্রোজেন তখন এমন একটা অবস্থায় চলে যাবে যাকে বলা হবে সক্রিয় নাইট্রোজেন। তার মানে কি? তার মানে নাইট্রোজেন সাধারণভাবে যার সঙ্গে বিক্রিয়া করে না, এমনি নাইট্রোজেন, এই নাইট্রোজেন কিন্তু তার সঙ্গে বিক্রিয়া করে না, এত অ্যাক্টিভ। উদাহরণ, মিথেনের সঙ্গে নাইট্রোজেন, এমনি নাইট্রোজেনের কোনো বিক্রিয়া হয় না, কিন্তু সক্রিয় নাইট্রোজেনের বিক্রিয়া হয়। সক্রিয় নাইট্রোজেনকে আমরা এন দিয়ে দেখাই, C+H3। ভুল করলাম, হাইড্রোজেন প্লাস H3। তাহলে মিথেনের সঙ্গে অর্ডিনারি নাইট্রোজেনের বিক্রিয়া হয় না, কিন্তু সক্রিয় নাইট্রোজেনের বিক্রিয়া। এটা প্রমাণ করে যে এই নাইট্রোজেন খুব সক্রিয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হয়, এখানে আলো বেরোয়। তড়িৎ মোক্ষণ বন্ধ করলেও আলোটা কিছুক্ষণ চলতে থাকে। কি কারণ? এটা দুটো প্রশ্ন এখানে। এই নাইট্রোজেনটা এত সক্রিয় হচ্ছে কেন, আর 2 নম্বর কথা, আলোটা বেরোচ্ছে কেন? প্রথম প্রশ্নের উত্তর, যে যখনই তড়িৎ মোক্ষণ ঘটানো হচ্ছে, তখন এই যে নাইট্রোজেন অণু, নাইট্রোজেন তো ট্রিপল বন্ড থাকে, নাইট্রোজেন অণু বন্ড ভেঙে গিয়ে কিছু নাইট্রোজেন পরমাণু হয়ে যাচ্ছে। তবে অণুর থেকে পরমাণু বেশি সক্রিয়, কারণ বিক্রিয়া ঘটাতে গেলে অণু ভেঙে তো আগে পরমাণু হতে হয়। যেহেতু এটা পারমাণবিক অবস্থায় আছে, তাহলে সহজেই বিক্রিয়া করবে। আর দ্বিতীয় কথা, আলো বেরোচ্ছে কেন? আলো মানেই সেখানে একটা শক্তির বিকিরণ হচ্ছে, যার তরঙ্গ দৈর্ঘ্যটা দৃশ্যমান সীমার মধ্যে পড়ে যাচ্ছে। তো এই যে আমরা এখানে তড়িৎ মোক্ষণ করছি, কিছু নাইট্রোজেন অণু ভাঙছে না, কিন্তু তারা শক্তি শোষণ করছে। শোষণ করে আণবিক যে কক্ষক আছে, আণবিক কক্ষক তত্ত্বে আমরা যে আণবিক কক্ষক পড়েছি,
সেই নিম্ন আণবিক কক্ষক থেকে উচ্চ আণবিক স্তরে এই ইলেকট্রনগুলো চলে যাচ্ছে, আবার যখন ফিরে আসছে একটা শক্তি ছেড়ে দিচ্ছে। এই শক্তিটা আমাদের দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে যাচ্ছে, তাই আমরা আলো দেখতে পাচ্ছি। তাহলে সক্রিয় নাইট্রোজেন বলতে কি বোঝো, বা সক্রিয় নাইট্রোজেন কি, এর সক্রিয়তার কারণ কি, বা সক্রিয়তার উদাহরণ দাও, এই প্রশ্ন এখান থেকে আসে। তাহলে সক্রিয় নাইট্রোজেন হলো নাইট্রোজেনকে যদি খুব নিম্ন চাপে তড়িৎ মোক্ষণ করা হয় তাহলে নাইট্রোজেনের সক্রিয়তা অনেক বেড়ে যায়, একে বলা হয় সক্রিয় নাইট্রোজেন। সক্রিয়তার কারণ কি, তড়িৎ মোক্ষণ করার ফলে এর মধ্যে পারমাণবিক নাইট্রোজেন থাকে এবং কিছু উচ্চ শক্তিযুক্ত নাইট্রোজেন অণু থাকে। পারমাণবিক নাইট্রোজেন যেহেতু সক্রিয়তা বেশি, তাই এটা বিক্রিয়া করে দেয়, এর সক্রিয়তা বেড়ে যায়। আর উচ্চ শক্তি বিশিষ্ট নাইট্রোজেন অণুগুলো থেকে শক্তির বিকিরণ হয়, সেটা আলো হিসেবে দেখা যায়। এই হলো সক্রিয় নাইট্রোজেন। তাহলে মোটামুটি আজকে আমরা গ্রুপ 15 মৌলসমূহের হ্যালাইড এবং নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণ আর নাইট্রোজেন সম্পর্কে পড়লাম। এই পর্যন্ত আজকে থাক। থ্যাংক ইউ।